আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, সহকারী শিক্ষক, জিটকা আনন্দ উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসটি দেখছেন বা শুনছেন, তাদের সকলকে জানাচ্ছি অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার হতে টেন্স বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচনার বিষয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি ক্লাসটি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। তোমরা ঝটপট কাগজ কলম নিয়ে রেডি হয়ে নাও এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও আমাদের ক্লাসটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা সর্বপ্রথম সংজ্ঞায় চলে যেতে পারি। পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি? তো মৌখিকভাবে বলে নিচ্ছি, অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল যদি এরূপ বোঝায় তাকে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আরেকবার বলছি, অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল যদি এরূপ বোঝায় তাকে বলে পাস্ট ইনডিফিনিট টেন্স। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে নিই সংজ্ঞা। অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল যদি এরূপ বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছো। অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল যদি এরূপ বোঝায় তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। যদি আমি একটা উদাহরণ টানি, তাহলে যদি বলি আমি কাজটি করেছিলাম, আমি এর ইংলিশ করতে গেলে লিখব আই ডিড দ্য ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পেরেছো। এখন আমাদের যেটা প্রশ্ন, আমি একটি বাংলা বাক্য লিখেছি, আমি কাজটি করেছিলাম, এটার ইংরেজি রূপটাও করেছি আই ডিড দ্য ওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন জানার বিষয় হলো পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বাংলা বাক্য দেখে আমরা বুঝতে পারি। কিভাবে বাংলা বাক্য দেখে আমরা বুঝতে পারি? তাহলে চলো আমরা বাংলা দেখে কিভাবে বুঝতে পারি সেটা একটু লিখে নিই। বাংলা রূপ অথবা বাংলা দেখে চেনার উপায়, অথবা বাংলা দেখে চেনার উপায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করতে থাকবে আমি কাজটি করেছিলাম। এখানে একটা শব্দ আছে আমি, একটা শব্দ আছে কাজটি, একটা হলো করা। তো এখানে তিনটা জিনিস রয়েছে, কি কি? কাজ, আমি এবং করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলেছিলাম একটা বাক্যের মধ্যে তিনটা জিনিস থাকে, সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিগত ক্লাসগুলোতে বলেছিলাম সাবজেক্ট আমি কিভাবে চিনব। সাবজেক্ট চেনার উপায় হলো কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। এখানে যদি আমি প্রশ্ন করি কে কাজটি করেছিলেন? আমি। কে? আমি। তাহলে আমি হলো সাবজেক্ট। আচ্ছা, কি করেছিল? কাজটি, ওয়ার্ক। কাজটি নির্দিষ্টতা বুঝিয়েছে, সেজন্য একটি আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়েছে। কাজটি হলো অবজেক্ট আর করাটা হলো ভার্ব। আমি যা বলার উদ্দেশ্য ছিল, অর্থাৎ যা বলতে চেয়েছিলাম, যে শব্দ দ্বারা কাজ করা বোঝাচ্ছে
ওই শব্দের সাথে যদি ল লে লাম থাকে তাহলে আমি ধরে নেব সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে চলো আমরা লিখে নেই বাংলা বাক্যে ক্রিয়াপদের সাথে ল লে লাম লেন ইত্যাদি থাকে। আশা করি তোমরা বাংলা দেখে চেনার যে উপায়টা সেটা বুঝতে পেরেছো। যেমন এখানে লিখেছিলাম আমি কাজটি করেছিলাম, লক্ষ্য করে দেখো এখানে করেছির সাথে একটা লাম যুক্ত ছিল, তো এটা বুঝতে পারলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বাংলা থেকে কি করেছিলাম, ইংরেজিতে রূপান্তর করেছিলাম, অর্থাৎ মেক সেন্টেন্স করেছিলাম। সেটা কিভাবে করব পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সে সম্পর্কে আমি একটু আলোচনা করব। স্ট্রাকচারে চলে যাব, অর্থাৎ ইংরেজি করার নিয়ম অথবা গঠন প্রণালী অথবা স্ট্রাকচার, আমি যেটাই বলি না কেন। তাহলে চলো বন্ধুরা আমরা লিখে নেই গঠন প্রণালী অথবা ইংরেজি করার নিয়ম। ইংরেজি করার নিয়মে তোমরা প্রথমেই লক্ষ্য করেছিলে, আমি বলেছিলাম যে প্রথমে থাকে হলো সাবজেক্ট, তারপর থাকে ভার্ব, তারপর থাকে অবজেক্ট। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তখন সর্বপ্রথম কি লিখবো, সাবজেক্ট প্লাস অবশ্যই মূল ভার্ব থাকবে। তো মূল ভার্বের কোন রূপটা থাকে, ভার্বের রূপ আছে তিনটি। কয়টি আছে? তিনটি, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। তো প্রথমে সাবজেক্ট, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই হলো আমাদের স্ট্রাকচার। তো আমি একটি বাক্য নিচ্ছি, একটা এক্সাম্পল। আবারও সেই একই কথা যদি বলি, চেঞ্জ করে বলি, সে বাজারে গেল। কমন কিছু বাক্য, কমন কিছু শব্দ এখানে আমরা ইউজ করছি, তো তোমরা বুঝতে পারবে অবশ্যই। এখানে যেটা বললাম, সে বাজারে গেল, এখানে কে বাজারে গেল, সে। তাহলে সাবজেক্ট কি, সে। ওকে, কোথায় গেল, বাজার, তাহলে বাজারটা কি, অবজেক্ট, বাজারটা হলো অবজেক্ট। আর মূল ভার্ব কোনটা, মূল ভার্বটা হলো যাওয়া, মূল ভার্বটা হলো যাওয়া। তাহলে আমি তিনটি জিনিস পেয়ে গেলাম। এখন নিয়ম অনুসারে সাবজেক্টকে আমি আগে লিখবো সে, অর্থাৎ হি মানে হলো সে, হি। এবার কি, মূল ভার্বের পাস্ট ফর্ম। মূল ভার্ব কোনটা, যাওয়া। মূল ভার্ব যদি যাওয়া হয়ে থাকে, যাওয়ার শব্দের অর্থ হলো কি, গো। গো কি, প্রেজেন্ট ফর্ম, গো হলো প্রেজেন্ট ফর্ম। এরপর আছে কি একটা পাস্ট ফর্ম, এরপর হলো পাস্ট পার্টিসিপল। গোর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হলো গন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের লেখার কথা ছিল কোনটা, মূল ভার্বের পাস্ট ফর্ম, তার মানে ওয়েন্ট। অবশ্যই আমি এখানে ওয়েন্ট লিখব, হি ওয়েন্ট। কোথায়, বাজার। এখানে একটা প্রিপজিশন টু ব্যবহৃত হবে। সম্বন্ধ স্থাপন করার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, একটা প্রিপজিশন বসে। হি ওয়েন্ট টু বাজার মানে হলো মার্কেট, মার্কেট। তো সিম্পল, আমরা বুঝতে পারলাম গঠন প্রণালী বা ইংরেজি করার নিয়ম। প্রথমে সাবজেক্ট, এরপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, এরপরে হলো অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই গঠন প্রণালীটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে কাজটি করব সেটা হলো প্রশ্ন করা বোঝালে। কি করা বোঝালে, প্রশ্ন করা বোঝালে। প্রশ্ন করা বোঝালে দেখি এক্ষেত্রে কি হয়। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখে নেই প্রশ্ন করা বোঝালে কি নিয়মটা আসতে পারে, আমরা একটু লিখে নিচ্ছি। প্রশ্ন করা বোঝালে, প্রশ্ন করা বোঝালে প্রথমে ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম
প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসবে, স্যার কিছুক্ষণ আগে আপনি গঠন প্রণালীতে বলেছিলেন মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে, কিন্তু যখন ইংরেজি করা প্রশ্ন করা বোঝালে কথাটা বলছেন তখন কি করে সেখানে প্রেজেন্ট ফর্ম হলো? হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের আসতে পারে, সেজন্য আমি প্রশ্নের কাজটা আগেই সেরে নিচ্ছি। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আসছে হলো ডিড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ডিড। ডিড নিজেই একটা পাস্ট ফর্ম, ডিড নিজে একটা কি ফর্ম? পাস্ট ফর্ম। অর্থাৎ একই সেন্টেন্সে কখনো ডাবল পাস্ট ফর্ম ব্যবহৃত হয় না। ডু এর পাস্ট ফর্ম হলো ডিড, ডু, ডিড, ডান। দেখো লক্ষ্য করে, এরকম তোমরা অবশ্যই আগে জেনেছো প্রেজেন্ট, পাস্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল। তো ডু হলো প্রেজেন্ট ফর্ম, ডিড হলো পাস্ট ফর্ম, আর ডান হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু প্রথমেই একটা পাস্ট ফর্ম অর্থাৎ ডিড হলো সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে একই সেন্টেন্সের মধ্যে ডাবল পাস্ট ফর্ম হতে পারে না, সে কারণে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কথাটা ব্যবহৃত করা হয়েছে। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। আমি একটি উদাহরণ টানছি, একই উদাহরণ টানবো আমি। সে কি বাজারে গেল? একটা প্রশ্নবোধক চিহ্ন। লক্ষ্য করে দেখো, এখন কি বললাম? কিছুক্ষণ আগে বলেছিলাম সে বাজারে গেল, এখানে কি শব্দটা ছিল না। এখন কি হলো? এখন হলো সে কি বাজারে গেল, আমি একটা কোশ্চেন করলাম। যখন কোশ্চেন করলাম তখন আমাকে এই স্ট্রাকচারটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রথমে ডিড, আমি নিয়ম অনুযায়ী প্রথমে ডিড বসিয়ে নিলাম, ডিড। এরপর কি? সাবজেক্ট, সাবজেক্ট এখানে হি, ডিড হি, ডিড হি। এরপর কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব কোনটা? অবশ্যই যাওয়া, আর যাওয়া শব্দ অর্থ গো, ডিড হি গো। এবার কোথায়? বাজার, টু মার্কেট, টু মার্কেট। অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো, আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে কাজটা করবো সেটা হলো কি? না করা বোঝানো। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে না শব্দটা আসে, যেমন এখানে আমি বলতে পারি সে বাজারে গেল না, সে বাজারে গেল না। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে একটা নতুন নিয়ম চলে আসছে, না করা বোঝালে। কি করা বোঝালে? না করা বোঝালে। চলো বন্ধুরা আমরা লিখে নিই, না করা বোঝালে কি হতে পারে? না করা বোঝালে, না করা বোঝালে, না করা বোঝালে। না করা বোঝালে সিম্পল, অর্থাৎ প্রথমে কি আসবে? সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব ছিল ডিড, প্লাস সাথে একটা নট, প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট, প্লাস ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখো, আমি কিন্তু না করা বোঝালে যে স্ট্রাকচারটা ছিল সেটা কিন্তু অলরেডি আমি লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। এবং একটা এক্সাম্পল ফলো করবো, আগের এক্সাম্পলটাই। আমি কেন একটা এক্সাম্পল বারবার ব্যবহার করছি সেটার উদ্দেশ্য হলো তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। অর্থাৎ তোমাদের বোঝাটাই হলো আমাদের লক্ষ্য। এত আয়োজন, এত কিছু, এই অনলাইন ক্লাস সবকিছুই তোমাদের জন্য। অর্থাৎ এখন যদি আমি সেই আগের উদাহরণটাই ফলো করি তাহলে কি আসে? সে বাজারে গেল না, সে বাজারে গেল না। আচ্ছা, এবার যদি আমি স্ট্রাকচার ফলো করি, প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হলো হি, হি। এবার কি? ডিড, হি ডিড, একটা নট, হি ডিড নট। কোথায়? হি ডিড নট গো টু মার্কেট। হয়ে গেল। এরকম তোমরা শত শত বাক্য নিজেরাই কি করতে পারো? তৈরি করে মেক সেন্টেন্স করতে পারো। আর একটা নিয়ম রয়েছে আমাদের, সেই নিয়মটা কি? এতক্ষণ আমি শিখেছিলাম প্রশ্ন করা, এখন শিখলাম আমরা না করা। আমি দুটোকে যদি একত্রিত করি তাহলে কি হতে পারে? অর্থাৎ প্রথমে আমি শিখেছি প্রশ্ন করা বোঝালে, সেকেন্ড শিখলাম আমি না করা বোঝালে। আমি যদি দুটোকে একত্রিত করি তাহলে যে নিয়মটি দাঁড়ায় সেটি হলো প্রশ্ন করে না করা বোঝালে। কি করা বোঝালে? প্রশ্ন করে না করা বোঝালে। চলো বন্ধুরা আমরা লিখে নিই, প্রশ্ন করে না করা বোঝালে, প্রশ্ন করে না করা, প্রশ্ন
করে না করা বোঝালে। এই ক্ষেত্রে কি হতে পারে? যখন প্রশ্ন করেছিলাম তখন সাহায্যকারী ভার্বটা আগে এসেছিল, এখন যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে এখনো সাহায্যকারী ভার্ব ডিডটা আগে আসবে, অর্থাৎ প্রথমে সাহায্যকারী ভার্ব অর্থাৎ প্রথমে ডিড প্লাস একটা সাবজেক্ট ছিল, প্রশ্ন করার ক্ষেত্রে ছিল। যখন না করা বুঝিয়েছিল তখন কি হয়েছিল? তখন ছিল সাবজেক্ট প্লাস ডিড নট। যেহেতু ডিডটা সামনে চলে এসেছে, না করার ক্ষেত্রে রয়ে গেছে কি? নটটা রয়ে গেছে, অর্থাৎ প্রথমে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব তো ভার্বের জায়গায় আছে, যেহেতু ডিড পাস্ট ফর্ম সেহেতু অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ডিড যেহেতু সামনে আছে, প্রশ্ন যেহেতু করা বোঝাচ্ছে, অবশ্যই একটা কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। আমি একটা এক্সাম্পল টানছি, এক্সাম্পলটা কি? সে কি বাজারে গেল না, একটা প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ট্রাকচারটা ফলো করো এবং নিজেরা আশা করি বলতে পারবে এখন কি হতে পারে। প্রথমে কি হবে? একটা ডিড, প্রথমে একটা ডিড, এরপর সাবজেক্ট ডিড হি, এরপর নট ডিড হি নট, এরপর মূল ভার্ব গো টু মার্কেট, একটা প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ব্যাপারটি একদম ক্লিয়ার হয়ে গেছে। আমরাও ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। যদি তোমাদের এই পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সংশোধনের চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশের করোনা পরিস্থিতিতে সকলে তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হবে না। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে আবারও